কিচ্ছু বলে না, তার মানে উনি আইনমন্ত্রী হওয়ার যোগ্য না, ওরা ডেপুটি বানিয়ে দেন অথবা আবার পাঠায় দেন সে। প্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করে ফেলছেন এবং সেই কারণে আসলে এই দীর্ঘ লাইন বা বিশৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে। আপনার কি মনে হয়? এটা আমার কাছে মনে হয় একদম খরা যুক্তি। মানুষ মজুত করবে তেল, কোথায় করবে ভাই? মানে তেলের যে ক্রাইসিসটা, এটা মজুত যদি কেউ করে থাকে পাম্পলারাই করছে, পাম্পলারাই বিক্রি করতেছে না। সরকারের কথা বলে আমার কাছে অদ্ভুত লাগে। সরকারের মন্ত্রী বলতেছেন প্রচুর তেল আছে, আপনার প্যানিকড হবেন না। তো প্রচুর তেল আছে, এটা ওনার কথায় কি মানুষ আতঙ্কগ্রস্ত হবে না? মানুষ আতঙ্ক হাত থেকে আতঙ্কগ্রস্ত হবে না তখন যখন সে পাম্পে গেলেই তেল পাবে। তো পাম্পে গেলে তেল পাচ্ছে না কেন? সরকার কি এটা মনিটরিং করে এই যে একটা পাম্পের তেল নাই কেন? পাম্পকে যে জিজ্ঞাসা করতে পারে তুমি এতটুকু তেল উঠাইছো, তোমার এতটুকু তেল তো অমুক দিন দেওয়া হয়েছে, তোমার তেল নেই। কোনো পাম্পে কিসের তেল পাবেন না আপনি। আমি প্রত্যন্ত অঞ্চলের কথা বলতে পারি। আমি মাঝখানে গত কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম। তেল নাই বলতেছে, কিন্তু 300 টাকা দিয়ে তেল বিক্রি হচ্ছে। আমরা বোতল নিয়ে যাচ্ছে, 2 লিটার 5 লিটার বোতল নিচ্ছে, প্রতি লিটার 300 টাকা পাওয়া যাচ্ছে, এবং সেটা পাম্পলাই দিচ্ছে। পুলিশ গেলে তেল পাচ্ছে। আমার এক পরিচিত ব্যক্তি, উনি তেল পাচ্ছে না, উনি পুলিশের এক কর্মকর্তাকে ফোন দিয়েছে, সে তেল পাইছে। তাহলে কীভাবে হলো ভাই ঘটনা? তেল নাই নাকি সাধারণ মানুষের ক্ষমতা নাই? সাধারণ মানুষ যে তেল ব্যবসায়ী ঘাড়ে ধরতে পারছে না, তেল আছে, তেল পর্যাপ্ত আছে। এই ক্রাইসিসটা ক্রিয়েট করা হচ্ছে আমি মনে করি, এবং সেটা ক্রিয়েটের জন্য মূল দায়ী হলো এই সরকারের জ্বালানি মন্ত্রী, মূল দায়ী। এই ক্রাইসিসটা উনি তৈরি করছেন এইভাবে, উনি শুরুতে এটা রেশনিং করে দিয়েছেন। যখন উনি রেশনিংয়ের ঘোষণাটা দিলেন, ওই সময় থেকে ক্রাইসিসটা উনি শুরু করে দিলেন। তারপরে তো তুলেও নিলেন। তারপরে লাভ কি? মানুষের তো আতঙ্ক চলেই গেল, আতঙ্ক তো থাকতেই থাকলো। এখন মানুষ যখন কোনো পাম্পে যায়, গাড়ি নিয়ে যায়, বাইক নিয়ে যায়, সবাই এখন ট্যাঙ্কি ফুল করে। তাদের প্রথম আবদার ট্যাঙ্কি ফুল করে দাও। ওরা বলে 500 টাকার উপরে দেবো না, গাড়িকে বলে 500 টাকার উপরে দেবো না, ইয়েকে বলে যে 2 লিটারের বেশি দেবো না। ওরা এখন রেশনিং করে। এই রেশনিং কিন্তু সরকার রেশনিং উঠাই নিচ্ছে। এখন সরকারকে আপনি জিজ্ঞাসা করেন, তুমি যে রেশনিং উঠাই নিলা, তাহলে তেল পাচ্ছি না কেন? সরকার এগুলো জবাব দিচ্ছে। যখন সে রেশনিংটা উঠাই নেয়, তখন তার কাছে তথ্য আছে যে তার স্টকে কি পরিমাণ তেল আছে এবং দৈনিক আমাদের কি পরিমাণ তেল কনজাম্পশন হচ্ছে। সেই তথ্যের সঙ্গে বাস্তব চিত্রে কোনো মিল নাই কেন? বলুক তারা, কেন মিল নাই? তাহলে এখানে ক্যারিকেচারটা সাধারণ মানুষ করছে না, পাবলিকের উপর দোষ চাপায় না। দোষ চাপালে সরকারের উপর চাপান এবং ওই ডিলারদের উপর চাপান। এই দুজনে মিলে ক্যারিকেচার করতেছে, এবং যে ডিলাররা করতেছে তাদেরকে আপনি ইচ্ছা করে ধরতে পারেন না। ধরছেন 2-1 পর্যন্ত, কোনো রকম মনিটরিং করছেন? করেন নাই তো। একজনের কাছ থেকে অবশ্য ওই মাটির নিচে মজুত করা অনেক আগের কথা, আগের কাহিনী ধরা হলো। তো এখন এগুলো যদি হবে না। আরেকটা জিনিস, এই যে তেলের দাম বাড়বে বলতেছে, তেলের দাম তো বিশ্ববাজারে কমছে। বিশ্ববাজারে $14 কমে গেছে প্রতি ব্যারেলের দাম। যখন নাকি ইরান বলল যে আমেরিকা এবং তার যারা সঙ্গে আমাদের যুদ্ধে যারা আমাদের বিরোধিতা করতেছে, তারা ছাড়া আর সবাই যেতে পারবে এখান থেকে, ওই ঘোষণার পরেই তো তেলের দাম কমে গেছে। যদিও আমেরিকা প্রচার করতেছে যে আমাদের আক্রমণের সিদ্ধান্ত থেকে ফিরে আসার পরে, মানে ফিরে আসার কারণে তেলের দাম বাস্তবতা হলো তেলের দাম কমছে। যখন তেলের দাম $14 ব্যারেল প্রতি কমলো, তখন আমাদের সরকার মাঝখান থেকে, সরকার তো না, এই বিপিসি যারা আছে এরা বুদ্ধি দেয় মাঝে মাঝে, স্যার এটা একটা সময় ছিল লাভ করার, এখন লাভ করার তোমার, তাই তো লাভের সময় তো চলে যাচ্ছে, এখন দাম বাড়বে ঘোষণা দিচ্ছে। যে লোকটা ঘোষণা দেয়, মির্জা ফখরুদ্দিন যেই দিক যে ঘোষণা দেয়, সে টের পায় এই ঘোষণার আফটার ইফেক্ট কি হবে। তাদের তো এগুলো চিন্তা ভাবনা নাই। ওনাকে ঘোষণা দিতে হয় কারণ উনি তো হলো কি আপনার স্থানীয় সরকার। আমাদের দেশটা হচ্ছে অদ্ভুত ভাবে, বুঝছেন? এখন সত্যি কথা বলবো যে সরকার মাত্র ক্ষমতায় আসছে, এখন উল্টাপাল্টা বলতেছি। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী দেয় হলো আইনগত ব্যাখ্যা, তাহলে আইনমন্ত্রী কি করতে রাখছে ওখানে? এই যে আইনগত যত ব্যাখ্যা আছে, জুলাই সনদ মনদ যা কিছু আলোচনা হচ্ছে, আইনমন্ত্রী কিন্তু কিচ্ছু বলে না। তার মানে উনি আইনমন্ত্রী হওয়ার যোগ্য না, ওরা ডেপুটি বানিয়ে দেন অথবা আবার পাঠায় দেন সে এই অ্যাটর্নি জেনারেল করে দেন। ওরা কেন রাখছেন না ভাই? যদি ব্যাখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী করে পাঠান।
তো ওরা রাখছেন না কেন? আবার তেলের দাম বাড়বে কিনা বলে মির্জা ফখরুল, কেন ভাই? উনি বলুক, ওই যে একজন বলছে না রেশনিং করলাম, পরে গেছে না কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, উনি যাক না ওরা গাড়ি নিয়ে ফ্ল্যাক্স ছাড়া তেল পাই কিনা দেখি। ধন্যবাদ। ফালতু আলাপ সব। জনাব সারোয়ার তুষার, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। এই যে এক একজন এক এক কথা বলেন সরকারের, যেটা জনাব মাসুদ কামাল বলছিলেন, আসলে সরকারের কি মুখপাত্র থাকা উচিত, এবং এই ব্যাপারে এই যে এক একজন মন্ত্রী যিনি আসলে সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট না, তার কথাও কি আমরা তাহলে সেভাবে গুরুত্ব দিয়ে নিব, নাকি সেটারও প্রয়োজন দেখেন? জি, আপনাকে ধন্যবাদ। মুখপাত্র প্রশ্নে আমার বক্তব্য হচ্ছে যে সরকারের অলরেডি মুখপাত্র আছে, মানে অলিখিত মুখপাত্র, সেটা হচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আসলে সবকিছু জানাচ্ছেন, বলছেন। এর বাইরে আরো গুরুত্বপূর্ণ যে মন্ত্রীরা যারা আছেন তারা এক এক সময় ঠিক ওই বিষয়ে তাদের এক্সপার্টাইজ আছে, এই কারণে মন্তব্য করেন, ব্যাপারটা তা না, মিডিয়ার সামনে বলতে হয় এবং সে কারণে তারা বলেন, তারা এইভাবে বলতে তারা অভ্যস্ত। এবং বাংলাদেশের মন্ত্রীদের বা মন্ত্রণালয়গুলোতে যারা দায়িত্বে আসেন তাদের এরকম অতি কথনের এটা মানে নতুন কিছু না, এবং তারা আসলে পরিস্থিতিটাকে অলরেডি একটা জটিল পরিস্থিতিকে আরো জটিল করে তোলেন। যেমন এক্ষেত্রে মাসুদ ভাই খুব রাইটলি বললেন যে এই যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি যখন আগামী ঘোষণাটা দিয়ে দিলেন, আমাদের মতো দেশে মানে এই যে তেলের সংকট আসতে পারে, দাম বাড়তে পারে, আমাদের মতো দেশে এটা একটা মানে বিরাট বিজনেস অপরচুনিটি ডেকে আনে এই যে যারা সিন্ডিকেট করে। আপনি অলরেডি এটার ইয়ে দেখতে পাচ্ছেন, ওই বিভিন্ন পাম্পে যে তেল নাই, কিন্তু এটা আদৌ তেল নাই নাকি আসলে তারা এটা একটা সুযোগ খুঁজছে, সেটা বিরাট একটা মানে খতিয়ে দেখার বিষয়। এই জেট ফুয়েল প্রশ্নে আমরা দেখলাম যে আমাদের যেমন সবকিছুতে বাড়াবাড়ি, আপনি জেট ফুয়েল আমরা সবাই বুঝি যে একটা ক্রাইসিস চলছে সারা পৃথিবীতে, কিন্তু আশপাশের দেশগুলোতে কি হচ্ছে, কিংবা বাংলাদেশেও তো ধরেন এই যে তেলবাহী জাহাজ আসা, এটা তো একটা ক্লাস 5-এর বাচ্চা জানে যে এই যে এখন যে তেলবাহী জাহাজগুলো আসছে সেটা আপনি গতকাল অর্ডার করেছেন আজকে চলে আসছে, ব্যাপারটা এরকম না। এই এলসি খোলা, আমদানি, আগাম অর্ডার করা, এগুলো সব বিগত সরকারের সময় করা, মানে ইন্টারিম গভর্নমেন্ট এই মানে অর্ডারগুলো করে গিয়েছিল। এবং গত 22 দিনে, যেটা আজকে ওই যে এওএবি, এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা যখন এই জেট ফুয়েলের দাম বাড়ানোর প্রতিবাদ করেছে তখন তারা বললেন যে 22 দিনে 25টি তেলবাহী জাহাজ বাংলাদেশে এসছে। কাজে আপনার এখানে, এবং মন্ত্রীদের কথাও তো সেই কথাটা আছে যে বাংলাদেশ আসলে তেলের এই মুহূর্তে কোনো, জ্বালানি তেলের এই মুহূর্তে কোনো সংকট নাই। তাহলে আপনি 1 মাস, এবং এই যে বাড়ানো হয়েছে জেট ফুয়েল, অ্যাপারেন্টলি এটা মনে হতে পারে এটা শুধুমাত্র যারা বিমানে চড়ে তাদের বিষয়, কিন্তু এটা একটা মার্কেট, একটা ইম্প্যাক্ট আছে। পাশাপাশি বিমান আজকাল সাধারণ মধ্যবিত্ত এমনকি ছাত্ররাও নিজেদের দূরত্বের জন্য অনেক কারণে যাচ্ছেন, ফলে এটা এখন আমাদের একটা প্রয়োজনের অংশ হয়ে গেছে। তো সেখানে আপনি দ্বিতীয় দফা এই যে এখন 80% বাড়ানো হলো, মানে 90 টাকা বাড়ানো হয়েছে লিটারে, এটা কিন্তু এই 1 মাসের মধ্যে দ্বিতীয় দফায় বাড়ানো, এর আগে 17 টাকা বাড়ানো হয়েছিল। ফলে টোটাল বাড়ানো হচ্ছে প্রায় মানে 100%, দ্বিগুণ হয়ে গেছে দাম, দ্বিগুণ হয়ে গেছে। এখন আপনি দেখেন যে ভারত এবং নেপালে, ভারতে কি ডোমেস্টিক ফ্লাইট আমাদের চেয়ে বেশি চলাফেরা করে না? ভারতে এখনো অপরিবর্তিত আছে আগের মতো, নেপালে আগের মতো আছে। পাকিস্তান বাড়িয়েছে সেটা হলো 25%, সেখানে আমরা বাড়িয়েছি প্রায় 100%। এখন আমরা তো ওই যে ওই রকম জায়গায় চলে যাচ্ছি, সলিমুল্লাহ খান যেটা বলেছিলেন যে মনে হচ্ছে যুদ্ধের সমস্ত খরচ আমরা দিচ্ছি। তো আমাদের এখানেও তো সেই অবস্থা হলে এটা হচ্ছে অসাধু যারা সিন্ডিকেট, এবং তাদের বেশিরভাগই আসলে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যাবে খুঁজলে, তারা যেটা ভাই বলেছেন যে একটা মকার মধ্যে থাকেন, মকা খুঁজতে থাকেন, সেই মকাটাই তারা এখন করার চেষ্টা করছেন। এবং এই ক্ষেত্রে সরকারের লিপ সার্ভিসিং এর বাইরে মানে কার্যকর মনিটরিং, বিশেষত এই ঈদের মৌসুমটাতে আমরা দেখলাম টোটালি আসলে ভেঙে পড়েছে, মারামারি হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং শেষ পর্যন্ত আমাদের স্থানীয় সরকার মন্ত্রী কিন্তু বললেন যে আপনারা এরকম মব করবেন না, কিন্তু মবের বিরুদ্ধে কিন্তু কঠোর হওয়ার কথা সরকারের, কিন্তু তারা এটা থামাতে পারছে না। অন্যদিকে এই বিশৃঙ্খলাগুলো তৈরি হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক, আমি বলবো যে সরকারই ইনজেক্ট করছে। এবং যেটা গতকালকে ট্রাম্পের এই ঘোষণার পরে আপনি জানেন যে এই ধরনের বাজারের ক্ষেত্রে আমরা যেটা নর্মালি বুঝি যে অনেক কিছু পারসেপশনের উপরে, যখন ট্রাম্প বললেন যে আমরা যুদ্ধবিরতির কাছাকাছি, তখনই কিন্তু মার্কেটে এটা প্রভাব পড়া শুরু করে। তো আমাদের এখানে আবার উল্টো প্রভাব পড়ছে, এবং এই সুযোগটা আমাদের এখানে ব্যবসাটা নেওয়া শুরু করবে। এবং এই ক্ষেত্রে সরকারের জ্বালানি মন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তারা পাবলিক ওরিয়েন্টেড চিন্তা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এখন এখান থেকে আমাদের উদ্ধারের জন্য সরকার যদি এই সঠিক তথ্য জনগণকে দেয় যে আমাদের পর্যাপ্ত তেলের আছে, এবং যে সমস্ত ওই আপনার যে লম্বা লাইন হচ্ছে পাম্পগুলোতে, এইখান থেকে মানে কিভাবে ক্লিয়ারেন্স করে মানে যেন এই ধরনের ইয়েগুলো না হয়, সেটার জন্য সরকারকে আপনার
ওই পাম্পগুলোতে মনিটরিং এর ব্যবস্থা করা উচিত, টহলের মানে পেট্রোলিং এর ব্যবস্থা করা উচিত। কিন্তু সেটা সরকার করবে কিনা আমার ধারণা যে তারা এরকম কিছু ভাবছে না, তারা উল্টো আরো মানুষকে এই ব্যাপারে আতঙ্কিত করার দিকেই যাচ্ছে। জি, জনাব মাসুদ কামাল, এই জেনারেল মাসুদের গ্রেফতারের মধ্য দিয়ে আসলে কি কোনো বার্তা দেওয়া সম্ভব যে ভবিষ্যতে কেউ যদি 1/11 মতন কোনো ঘটনা ঘটাবার চেষ্টা করেন তাদের পরে হলেও অনেক বিলম্বে হলেও একটা বিপদের মুখে পড়তে হতে পারে? এটা আপনি বার্তা ভাবতে পারতেন যদি 1/11 কোনো ভূমিকার জন্য ওনাকে অ্যারেস্ট করা হতো। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে মানব পাচারের মামলা, মানে আদম ব্যবসায়ী করছে, সে আদম ব্যবসা করছে। এই আদম ব্যবসাতে আরো অনেকেই জড়িত ছিল। কে ছিল না? বিএনপির অনেক লিডার জড়িত ছিল, এখানে আওয়ামী লীগের লোকজন জড়িত ছিল। তো ওদের সবাইকে ধরেন কেন, ওনাকে ধরলেন কেন? আর আদম ব্যবসার নামে ওনাকে আপনি ধরলেন, তাহলে 1/11 এর প্রভাবটা কোথায় পড়লো? অথচ 1/11 সে কি অন্যায় করে নাই? ওই সময় তো তৎকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল মেজর জেনারেল আব্দুল মতিন, তার নেতৃত্বে একটা কমিটি করা হয়েছিল যে আপনার এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ যাদের আছে অপরাধ দমন কমিটি, এই জাতীয় কমিটি। সেই কমিটিতে মতিন সাহেব ছিলেন চেয়ারম্যান এবং মাসুদউদ্দিন চৌধুরী ছিলেন সদস্য সচিব। এবং যত লোককে ধরা হয়েছে, যে আপনার ব্যবসায়ীদের ধরা হয়েছে, এটা মাইরা পিঠে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, রাজনীতিবিদদের ধরা হয়েছে, বাইনাস্ট ফর্মুলা বাস্তবায়নের জন্য চেষ্টা করা হয়েছে, যেটা এই সব কাজের নাটের গুরুত্ব এই মাসুদউদ্দিন চৌধুরী। আচ্ছা, ওগুলি বাদ দেন, সেটা করছে, তার জন্য বিচার করেন আপনি। কিন্তু তারেক রহমানকে যে পিটানো হয়েছে, তাকে যে ফিজিক্যালি মারা হয়েছে, এটা তো উনি মারছেন। আমরা তো অনেক শুনছি যে উনি নাকি নিজে হাতেই কাজটা করছেন, এরকম কথা আমরা শুনছি। আজকে দেখলাম যে পিপি যে মিস্টার ফারুকি, সেও বলতেছে উনি তাকে মারছেন। তাহলে উনি যদি মেরে থাকেন, একটা পলিটিক্যাল পার্টির লিডারকে আপনি ধরতেই পারেন। ওনার বিরুদ্ধে কোনো অপরাধ থাকলে ধরবেন, ফৌজদারি অপরাধ থাকলে ফৌজদারি মামলা হবে, রাজনৈতিক অপরাধ করলে তার জন্য ওই মামলা হবে, কোনো সমস্যা নাই। তাকে মারবেন কেন আপনি? মারাটা কি অন্যায় না? তার তো এই একটা যদি মামলা হইতে আমি খুশি হইতাম যে আপনি একজন লোককে ফিজিক্যালি টর্চার করছেন এবং তাকে পঙ্গু করে দেওয়ার জন্য যা যা করা দরকার সব করছেন। তারেক রহমানের সময় যদি লন্ডনে চলে না যেতেন, তাহলে হয়তো আজকে উনি পঙ্গুই থাকতেন, ওখানে উন্নত চিকিৎসার জন্য হয়তো উনি বেঁচে গেছেন। তো আমার কথাটা হলো কি, আমি কি চাই, 111 আসবে না কি আসবে এই আলোচনা পরে, কিন্তু ভাই তার আগে হলো যে একজন লোককে ধরে আপনি তাকে মারবেন কেন? মারতে আপনি পারেন না, মারছে তো তাকে। এবং উনি একজন শীর্ষ পর্যায়ের লিডার ছিলেন ওই সময় উনি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। একজন শীর্ষ পর্যায়ের লিডারকে আপনি ফিজিক্যালি টর্চার করতে পারেন? এটাকে অপরাধ না? তার এই অপরাধের শাস্তি মামলাটা হওয়া উচিত ছিল। মামলা করছে মানব পাচার, কেন? এই ধরনের নমুনা কিন্তু আমরা অনেক দেখছি। এই এবিএম খায়রুল হক মামলা করেছে হত্যা মামলা। ভাই, সেই লোক বাংলাদেশে গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষতিটা করে দিয়ে গেছে, তার বিরুদ্ধে আপনি সেই কারণে মামলা করেন। আবার দেখেন যে আজকে একটা ঘটনা দেখলাম যে পুরান ঢাকার এক ঘটনা ঘটছে, শেখ হাসিনা সহ 124 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল, যে রিয়াদ নাফিয়াত এক ছেলে 11 বছর ছেলে, তাকে হত্যা মামলা। পরে তো 11 ছেলে মরেই নাই। আজকে ওই 124 জনকে বেকসুর খালাস দিয়ে দিছে আদালত। এই যে দিয়ে দিল, আমার কথা হলো কি যে এই 124 জনের মধ্যে শেখ হাসিনা তো আরামে আছেন, ওনার আলাপ বাদ দেন। এখান থেকে মিনিমাম 50-60 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে তো রে ভাই। তাহলে এটার জন্য যে লোক মিথ্যা মামলা করলো তাকে কেন ধরা হচ্ছে না? মানে আমার কথা হলো কি যে মামলাটা যেন একজন ছেলের হাতে মোয়া হয়ে গেছে। আপনি একজন লোককে মামলা করবেন, সঠিক কারণে মামলাটা করেন। এবং আমাদের আগের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, উনি বলতেন যে মানুষ যদি মামলা করে তার অধিকার আছে মামলা করার। হ্যাঁ, মামলা করার অধিকার আছে, কিন্তু সেই মামলা যদি ভুল হয়, ভুয়া হয়, সাজানো মামলা হয়, সেটা দেখার অধিকার কিন্তু রাষ্ট্রের আছে। সে কাজটি রাষ্ট্র করে, যে কারণে কি হয়েছে যে জেনুইন অপরাধী সে কিন্তু ফালতু মামলা করার কারণে সে মুক্তি পেয়ে যাবে। তো এখন এখানেও কিন্তু তাই, তারেক রহমানকে মাইরে আমি তো ওই ছবিটা ভুলতেই পারি না। এই যে তারেক রহমান বিছানায় শুয়ে আছেন, খালেদা জিয়া তার একজন মা তার সন্তানের জন্য, সন্তানের এই দুরবস্থা দেখে তার মানে কি প্রতিক্রিয়াটা ছিল। তো সেই ঘটনার পিছনে যে দেয় তার ওই মামলা করবেন না, তার মামলা করছে আরেক রাজনৈতিক মামলা। হয়তো এটা ঠিক আছে মামলা, আমি জানি না, কিন্তু আমি কিন্তু মনে করি যে মামলা যে ঘটনার কারণে হওয়া উচিত সেটাই হওয়া উচিত। জিনিসটা হলো কি, অবস্থাটা এখন যা দাঁড়াইছে, এটা হলো মানে কোন দল কি চায় তার উপরে অনেক কিছু নির্ভর করতেছে। বিএনপি আগে চাইছে, গণভোটে ভোট দিতে বলছে, হাওয়া বলছে, তা আরেক রকমও বলছে। আমার ধারণা ওনার মনের থেকে বলেনি, ওনারা মনে করছে এটা না বললে পরে জামাত অথবা এনসিপি হয়তো তাদেরকে বলবে এই যে ওনারা জুলাই সমাজ চায় না,
এদেরকে এই ধরনের কথা ওনাদের উপর ব্লেম দিতে না পারে, এই জন্য একবার কইছে, তারা কেমন তো একবারই কইছে সে করলে। তো ওনারা আসলে আছে মূলত ওনাদের 31 দফা নিয়ে, ওনাদের 31 দফায় ওনারা বাস্তবায়ন করবে। ওর সঙ্গে অনেকগুলি ক্ষেত্রে জুলাই সনদের মিল হবে, যেগুলো মিলবে বলবে আমরা জুলাই সনদ এগুলো পালন করছি। আর অক্ষরে অক্ষরে পালন করা যেটা কথা বলছি ওটা বাদ কি বাদ, অক্ষরে অক্ষরে পালন কেমনি করে করবে? জুলাই সনদে কি আছে না আছে বাদ দেন, গণভোটের তো একটা জায়গায় আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বলা হয়েছে, উচ্চ কক্ষ পিয়ার পদ্ধতিতে হবে, এটা তো গণভোটের মধ্যে আছে ভাই। পাবলিক তো এরকম হা দিছে না, এটাই তো বিএনপি করবে কিনা আমার সন্দেহ আছে। তারা বলবে তাদের নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোট তো হয়েছে ভাই, এটার পরে আপনি জুলাই সনদ বাদ দেন। নোট অফ ডিসেন্টে দেওয়া হচ্ছে কি পিয়ার পদ্ধতিতে কোনটাতে হবে, মানে পার্লামেন্টের সিট বিশিষ্ট না জনগণের ভোটের, সেখানে নোট অফ ডিসেন্টের একটা আছে, জনগণের ইয়ে অনুযায়ী না পার্লামেন্টের সিট অনুযায়ী হয়তো করবে না, সেটা না। জনগণ আপনার নোট অফ ডিসেন্ট কিসে কিসে দিছে? জুলাই সনদে। ওনারা কি গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট দিছে? তো দেয় নাই। গণভোটের মধ্যে একটা দফাই আছে, স্পষ্ট করে একটা দফা আছে যে উচ্চ কক্ষ হবে ভোট প্রাপ্তির আনুপাতিক হারে, এবং জনগণ তো এটা হা দিছে। আপনার যে জনগণের হাকে আপনি ইগনোর করবেন কিভাবে? আপনি জুলাই সনদে আলী রিয়াজ সাহেব কি বানাইছে না বানাইছে সব আমরা গুল্লি মারেন, অসুবিধা নেই কোনো। কিন্তু গণভোটে যেটা আছে এইটা আপনি ইগনোর করবেন কেমন? একটা দফা 4টা পার্ট না এটা গণভোটে, তার মধ্যে একটা পার্টে স্পষ্ট করে লেখা আছে এটা যে পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ হবে। তো জনগণটা হা বলছে, পিপুলস উইলকে যদি আপনি অনার করেন, মূল বিরত্ব তো এইটা এই জায়গাটাতে ভাই, মূল এত কিছু না তো, মূল বিরত্ব এখানে। এখন আপনি বলছেন আপনি সাংবিধানিক প্রক্রিয়া করবেন, সংবিধান সংসদ বসবে, বসে 2/3 মেজরিটি পাস করবেন, করেন সব করেন, কিন্তু উচ্চ কক্ষ নিয়ে কি করবেন ভাই? উচ্চ কক্ষ জনগণের যে উইল, এর বাইরে তো আপনি যাইতে পারেন না। যদি আপনি গণভোট মানেন, আপনি তো গণভোটকে একবার জন্য অস্বীকার করেন নাই তো, তাহলে আপনি কি করবেন? ওটা করেন দেখি কেমন পারেন। সেই জায়গাটাই তো কথা, যে এই কথাটা তো গণভোটে এই প্রশ্নটা আসার কথা ছিল না, যেটা স্বাক্ষর করা হয়েছে সেই জিনিসটা অনুযায়ী আসে নাই, এটাই তো বিএনপি বলার চেষ্টা করছে। এবং সেই জায়গাটা বলছে বলছে কেন বলছে বলছে না যে আমরা কথা বলে আসলাম একটা, আর সই করার সময় পেলাম। এখন কথা হচ্ছে গণভোটের প্রশ্নে, হ্যাঁ এখন গণভোটের প্রশ্নে 4টা, আমি তো বললাম তো 4টা প্রশ্নের একটা উত্তর। এখন আমি স্বয়ং নিজে 2টাতে হ্যাঁ 2টাতে না, কিন্তু এখন আমি যদি না দিতে যাই তাহলে এই যে জুলাইয়ের যে আত্মত্যাগ, জুলাইয়ের যে রক্তক্ষরণ, এটাকে তো অস্বীকার করা হবে। তো সেই ক্ষেত্রে তো আমরা হ্যাঁ বলতে বাধ্য হয়েছি, আমরা হ্যাঁ বলেছি। এবং এখন এইটা যদি পিপুলস উইল হয়, পিপুলস উইল এইটাই, কিন্তু এটা পালন করা হবে কিনা এটা আপনার সন্দেহ হচ্ছে। আপনি কিছুদিন দেখেন কিভাবে করা হয়, যদি না হয় তখন আমার মনে হয় এটা ছোট্ট করে জুলাই সনদ এবং গণভোট কি সাংঘর্ষিক? না, আমি সেরকম মনে করি না। হ্যাঁ, কিন্তু যেগুলো ফান্ডামেন্টাল যে 2-1টাকে চিহ্নিত করা হয়েছে সেগুলো গণভোটে এসেছে, এবং আপনি এটা দেখে সজ্ঞানে এটার পক্ষে বলেছেন। বলার পরে এখন আবার এই প্রশ্নগুলো তোলাটা যৌক্তিক মনে করি না। ধরেন আপনি 100টা প্রশ্নের মধ্যে আপনি 100টাতে কখনো একমত হবেন না, 70টাতে আপনি একমত, 30টাতে আপনি একমত না, তাহলে কি আপনি আপনার 70টা ছেড়ে দেবেন? ফলে আপনাকে হ্যাঁ বলতে হয়েছে স্বাভাবিকভাবেই। একটা ছোট জিনিস রেসপন্স করি, যেটা ভাই বলেছেন যে বিএনপি চায় যে লিগেল কমপ্লিকেশন যেন তৈরি না হয়, লিগেলি যেন চ্যালেঞ্জ না হয়। লিগেলি যেন চ্যালেঞ্জ না হয় এই জন্যই সংস্কার পরিষদ, কারণ সংসদে ইতিপূর্বে এই ধরনের বড় বড় যে সংশোধনীগুলো আপনি এখন এনেছেন, পরবর্তীতে আদালত বলেছে বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক, সুতরাং বাতিল। এই ঘটনা বাংলাদেশে একাধিকবার ঘটেছে। এই কারণেই কিন্তু এবার ইন্টেন্স আলোচনা হয়েছে শুধুমাত্র পদ্ধতিগত প্রশ্নে, এবং সেখানেই সংস্কার পরিষদের সবাই একমত হয়েছে। ফলে লিগেলি সাউন্ড পদ্ধতি এটাই। যদি আপনি লিগেল ওইটা গঠন করতে গেলেও পার্লামেন্টে আবার আইনের মাধ্যমে ওইটা গঠন করতে হবে, এটা মুখে বলে দিলে এটা গঠনটা হবে না। ওইটারও আবার আলাদা একটা প্রক্রিয়া আছে, ওইটার আবার আলাদা একটা প্রক্রিয়া। ওই গণভোটে আছে তো এই প্রশ্ন, গণভোটে থাকুক, কিন্তু অধ্যাদেশ আদেশ যেটা হয়েছে, আদেশ নিয়ে আবার একটা ছোট্ট লিগ্যাল লুপ হোলস আছে যেটা পূরণ করতে হবে। কারণ আপনি তো কনস্টিটিউশন রিফর্ম কমিশন তো বলেন যে কনস্টিটিউশনটা বাদ, অ্যাজ এ রেজাল্ট আপনার যেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা সেটা ইউজ করা হচ্ছে না। এখানে একটু ডাইলেমা না না, গণভোটে কনস্টিটিউয়েন্ট পাওয়ার না, এটা আদেশে পরিষ্কার বলা আছে। কনস্টিটিউশনটা যদি আপনি পুরোটা বাতিল করে দিতেন, বাতিল করে দিয়ে বলতেন যে না এটা পিপলস উইল আর্টিকেল 7 অনুযায়ী সরকারটা হয়েছে, আপনি একদিকে বাতিল করেননি, অন্যদিকে কনস্টিটিউশনের কিছু কিছু অংশ রিফর্ম করার কথা বলেছেন, অন্যদিকে আদালতের প্রেক্ষাপটে আপনার তত্ত্বাবধায়ক সরকার এবং রেফারেন্ডাম এসেছে। সো এই জায়গাগুলিতে একটু গজামেল হয়ে গেছে, যার কারণে এই লুপহোলসগুলি একটু স্ট্রাগলসাম এবং এইগুলো ওভারকাম করতে হবে, আদারওয়াইজ
জুলাই সনদের আসলে এর সময় জন্য এটা ফুরিয়ে গেছে আপনাদের তিনজন